মেহেরুন্নেসা সিলেটের একজন গৃহবধূ, থাকেন নগরীর চৌহাট্টা এলাকার ভাড়া বাসায়। তবে সন্ধান মিলল তার মালিকানায় বিশাল খামার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রামে। এই নারীর সিলেটে আছে জমি, আছে অন্যান্য সহায় সম্পদও। সেসব জমির কোনোটা আবার ভাড়া চলে খোদ সিলেট সিটি কর্পোরেশনের বুচার হাউস হিসেবে। এই নারীর এই বিশাল সম্পদের উৎস কি জানতেই শুরু অনুসন্ধানের শুরু রাজধানী ঢাকা থেকে ঠিক 200 কিলোমিটার দূরে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ছোট্ট এক গ্রামে। বিষয় নিয়ে পরে কথা বলছি, আগে জানিয়ে রাখছি রূপালী বাংলাদেশের আয়োজন এই এক্সপোজডের যেই অনুসন্ধান তার পুরোটাই চালিয়েছিল টিম আরবিআইসি বা রূপালী বাংলাদেশ ইনভেস্টিগেশন সেল। আর আজকে হোস্ট হিসেবে আছি আমি মাসুল ইসলাম। এই অনুসন্ধান শুরু হয় আজ থেকে ঠিক 2 বছর আগে। 2024-এর কোনো এক শীতের দিনে আমরা তথ্য পাই এই অপরাধের বিষয় বা এই অনুসন্ধানের বিষয়। এরপর নানান চড়াই উতরাই, প্রতিকূলতা আর প্রতিবন্ধকতা পেরিয়ে আজ সফল পরিণতি পেতে যাচ্ছে এক্সপোজডের আজকের অনুসন্ধানী প্রতিবেদনটি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করছি এক্সপোজডের আজকের আয়োজন। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রাম প্রকৃতির অবারিত সৌন্দর্যের মাঝে মিলল লোকচক্ষুর অন্তরালে গড়ে ওঠা বিশাল এক লাক্সারি ফার্ম হাউসের। ড্রোনের ফ্রেমবন্দি, গরুর বাথান, ফেন্সি কবুতরের খামার আর মাছের পুকুর। তার পাশেই অবারিত সবুজে ঢাকা বিশাল ঘাসের ক্ষেত। তবে বাদ সাধে যখন ফার্ম হাউসটি থেকে একদল মানুষ এসে ড্রোন ওড়াতে অনেকটা হুমকির সুরেই নির্দেশনা দেয়, প্রশ্ন ওঠে প্রত্যন্ত গ্রামের সাধারণ এই মানুষগুলো কারা। তাদের কণ্ঠে ছিল যদি ওড়ানো বন্ধ না করা হয় তবে ঘটবে মবের ঘটনা। আলোচনায় প্রথমে আসলো সেই নারীর নাম। তিনি নাকি মালিক। RM ডেইরি ফার্ম তারই মালিকেরাভুক্ত। প্রায় 3.5 একর জায়গা জুড়ে গরুর জন্য উন্নত জাতের ঘাসের চাষও করেন তিনি। ঢাকা থেকে আমার যে ভাবি হচ্ছে এটা ওনার নজরে পড়ল তার খামারে সিলেট সিটি কর্পোরেশনের বিলবোর্ডের লোহার খুঁটি লাগানো হয়েছে। পরে অনুসন্ধানে মেলে সিসিকের বিলবোর্ডের খুঁটিগুলো নগরীর দক্ষিণ সুরমার মেনিখলার সেলিম নামের জনৈক ব্যক্তি 2014 সালে খামার তৈরির সময় সরবরাহ করেন। 2014 সালে এই নারী গড়ে তুলেছিল ছোট্ট একটি গরুর খামার। সেখান থেকে তা পরিণত হয়েছে মহিরুহে। সেই আয়ের উৎস ধরেই এখন সন্তানরা পড়ছেন বিদেশ। নামে বেনামে সিলেট শহর, গ্রামের বাড়ি এবং বিভিন্ন এলাকাতে গড়ে তুলেছেন শত কোটি টাকার সম্পদ। সম্প্রতি এই খামার থেকে বিস্তার করেছে দুধালয় নামে নতুন এক মিষ্টান্নের ব্র্যান্ড, যেটি ছড়িয়ে পড়েছে মৌলভীবাজার ছাড়িয়ে সিলেটের অন্যান্য এলাকাতে। সেটার নাম কি? ও, ব্রাঞ্চ কয়টা আছে এটার? ও, একটা আছে, আরেকটা বানাবেন নাকি? আরেকটা বানাইতে আছেন যে, এটা কি সিলেট সদরে? ও, মুন্সিবাজারে না? এই নারীর উঠে আসার নেপথ্যে নাকি আছে পরপর সিলেট সিটি কর্পোরেশন তথা সিসিকের দুজন মেয়রের আশীর্বাদ। কেন, সেটি খুঁজব অনুসন্ধানের পরের অংশে। অনুসন্ধান শুরু হয়েছিল এক নারীর সম্পদের যে পাহাড় তার নেপথ্যের অর্থের যোগান নিয়ে। আর অনুসন্ধানের এই পর্যায়ে যে তথ্য বেরিয়ে আসছে তাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে খোদ সিলেট সিটি কর্পোরেশন। কারণ কি? কারণ ওই নারীর স্বামী সিলেট সিটি কর্পোরেশন যে সিসিক তারই স্বনামধন্য একজন ব্যক্তি, যাকে অনেকে বলে থাকেন অঘোষিত মেয়র, কেউ বলে থাকেন বিগত মেয়রের বড় সন্তান বা বড় ছেলে। আর এই বড় ছেলের দাপটে পুরো সিসিক নাকি এখনো থরথর করে কাঁপে। 2024 পেরোনোর পরও তার দাপট একেবারেই কমেনি। কেন? চলুন তার কিছু অপরাধের ফর্দ আমরা জানার চেষ্টা করি তথ্য প্রমাণ সহ। 2014 সাল,
খামারের মালিকানার দাবিদার হিসেবে মেহেরুন্নেসার নাম অন্তর্ভুক্ত হয়। অর্থের উৎস দেখানো হয় ব্যাংক, যার প্রমাণ সদ্য নির্মিত একটি প্রামাণ্যচিত্র। পূবালী ব্যাংক আদমপুর বাজার শাখা। আমরা প্রথমে এখানে দেখছি এসে যে ইনফ্রাস্ট্রাকচার একটু ছিল, আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা এখানে ইনভেস্ট করছি। যদিও তথ্যপাত্র বলছে এর আগেই এই খামারটি স্থাপিত হয় তার স্বামীর উদ্যোগে। শুধুই এই খামার নয়, এই খামারের আশপাশের যত স্থাপনা সবই নির্মিত হয়েছে ব্যাংকের অর্থায়নে। ফার্মটির দেখভালের দায়িত্বে মেলল হাবিবুর রহমান জাবলু নামে একজনের দেখা। যে কোনো রিপোর্ট আপনি রিপোর্ট করতে চান, পজিটিভ নেগেটিভ এভরিথিং, কোনো প্রবলেম নাই। কতখানি জায়গায় বললেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, বললাম না 3 একর। হাবিবুর রহমান জাবলুর দাবি, ফার্মটি তার বাবা আলতাফুর রহমান, চাচা হানিফুর রহমান ও চাচি মেহেরুন্নেসার অংশীদারিত্বে চলছে, আর ফার্মটি করা হয়েছে তারই দাদির নামে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, 2 যুগেরও বেশি সময় আগে এই পরিবারটির কিছুই ছিল না। মেহেরুনের স্বামী কাজ করতেন একটি ফোম বিক্রির কোম্পানিতে, এরপর যোগ দেন সিলেট সিটি কর্পোরেশনে। জানান, এই দম্পতির নামে বেনামে রয়েছে আরো অসংখ্য জমি আর ভূসম্পত্তি। হোক আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা জামাত, যার বিরুদ্ধে এত অভিযোগ, সেই মানুষের ক্যারিজম্যাটিক এতই ক্ষমতা, যে কোনো ব্যক্তি বা যে কোনো ক্ষমতাধর মানুষই হোক না কেন, তার উপরে অনায়াসে তিনি সাওয়ার হতে পারেন। এমনকি 2025-এ তার বিরুদ্ধে যখন বিস্তারিত তথ্যপাত্র নিয়ে অনুসন্ধান শুরু করে সেটি অনিয়ারের উপযুক্ত করা হয়েছিল, তখন তাকে বাঁচাতে চলে এসেছিলেন সে সময়কার ক্ষমতাধর বা দায়িত্বপ্রাপ্ত মহোদয়। হানিফের সেই কারিজমা নিয়ে জানবো অনুসন্ধানের এ পর্যায়ে। সিলেট মহানগরীর বাগবাড়িতে মেহেরুনের নামে আছে প্লট। ওই আবেদনে মেহেরুন্নেসা তার স্বামীর পরিচয় গোপন করে রাখেন বাবা মোহাম্মদ খতিব মিয়ার নাম, আর সিটি কর্পোরেশনের কাছে কসাইখানা ভাড়া দেন অন্য একটি জমিতে। বাকা দিন ধরে মোটামুটি দেখি না তো মাল জবইতে। এই জায়গাটা কি মূলত আগে কসাইখানা ছিল? হ্যাঁ, অনেক আগে কসাইখানা ছিল, অনেক আগে। এদিকে গ্রাম এবং সিলেট মহানগরীতে নামে বেনামে সম্পদের পাহাড় থাকলেও চৌহাট্টি এলাকায় ভাড়া বাসায় থাকেন মেহেরুন হানিফ দম্পতি। ইতিমধ্যেই নিজের একটি দুগ্ধজাত পণ্যের ব্র্যান্ড চেইনও শুরু করেছেন মেহেরুন। মেহেরুনের এক সন্তান পড়েন কানাডায়, আরেকজনও আছেন বিদেশ পাড়ি দেওয়ার প্রক্রিয়ায়। সিলেট সিটি কর্পোরেশনের স্বামীর স্বল্প বেতনের ছাপোষা চাকুরি আর গাভীর দুধ আর কবুতর বেচে কি করে এত সম্পদের পাহাড় গড়লেন মেহেরুন? কি করে কানাডায় সন্তান পড়াচ্ছেন উচ্চ ব্যয়ে? এসব উত্তরের খুঁজে মেহেরুনের ভাড়া বাসায় সাত সকালে হানা দেয় টিম এক্সপোজড। জানা গেল ভেতরের আসল তথ্য। স্ত্রীর সম্পদের উৎস আড়াল করতেই নিজেকে ফ্রন্ট লাইনে নিয়ে আসলেন তার স্বামী। শুধু এ বাসায় নয়, জানা গেল আরও একটি বাসায় থাকেন হানিফ, তবে সেটির ঠিকানা জানা নেই এই বাড়ির মালিকের। উপরে তাকে উনি আর এক পাশে আছে না, কেন তাকে একজন মানুষের ক্যারিজম্যাটিক পাওয়ার ঠিক কতটা হতে পারে সেটি এই সিসি কর্মকর্তার ইতিহাস না ঘাটলে কেউ বুঝতে পারবেন না, জানতে পারবেন না। তার যে কোনো বিপদে কোনো না কোনো ভাবে তিনি ঠিকই রাস্তা খুঁজে বেরিয়ে সটকে পড়েন, বেঁচে যান। তার বিরুদ্ধে দায়ের হওয়া এখন পর্যন্ত কোনো অভিযোগ কেউ কোনোভাবেই আলোর মুখ দেখাতে পারেনি। তার এই ক্যারিজমা নিয়ে অনুসন্ধানের এ পর্বে কাজ করেছিল টিম এক্সপোজড। সিলেটে বসবাসরত এই নারীর স্বামী আর কেউ নন, জিরো থেকে হিরো হওয়া সিসিকের আলোচিত নাম হানিফুর রহমান, পদবী প্রশাসনিক কর্মকর্তা। মনে পড়ল 2017 সালের কথা। সিলেট সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে সামনে থেকে গায়েব হয়েছিল 3টি গাড়ি, যার অবস্থান পীর হাবিবুর রহমান পাঠাগারের পাশে। চাঞ্চল্যকর এই ঘটনায় সে বছরের 24 অক্টোবর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি নং 1949 করেছিলেন সিসিকের পরিবহন শাখার উপসহকারী প্রকৌশলী জাবেরুল ইসলাম।
শুরুটা সেখান থেকেই শুরু করলো অনুসন্ধানী অনুষ্ঠান টিম এক্সপোজডের সদস্যরা। ওই পাঠাগারের এখান থেকে 3টা গাড়ি নাম্বার, সেটা হচ্ছে 24 অক্টোবর কোতোয়ালি থানায় আপনি একটা জিডি করছিলেন। সেই 3টা গাড়ি নাম্বার এখন আপনার অবশ্যই মনে থাকার কথা না। জিডির নাম্বার হচ্ছে 1949। আচ্ছা, জিডির হচ্ছে বাদী আপনিই ছিলেন। এটা নিয়ে কেস মামলা হয়েছিল। মানে ঘটনার হচ্ছে 3টা গাড়ি, 3টা 27 সেপ্টেম্বর। একটা অ্যাম্বুলেন্স ছিল, আর একটা পিকআপ ছিল, আর একটা ট্রাক ছিল। আমি সকালে অফিসে এসে দেখি ওই কর্নারে রাখা ছিল, পরে দেখি কর্নারে নাই। হঠাৎ করে গাড়িগুলো অ্যাকচুয়ালি কি আপনাদের কম্পাউন্ডের ভিতরে থাকে? এই আপনাদের যে কম্পাউন্ডের ভিতরে থাকে, বাইরেও থাকে। তখন কোথায় ছিল গাড়িগুলো? তখন ওই কর্নারে ছিল, ওই কর্নারে ছিল। এই কর্নারে যখন ছিল এটা তো অনেক দিনই ছিল। হ্যাঁ, এই গাড়িগুলো তো তারপরে তারপর নাইট গার্ডকে দেখে এনে জিজ্ঞেস করলাম যে করি কি আসার বিষয়। তো পরে তেমন কিছু বলতে পারে নাই। পরে আমি কর্তৃপক্ষের জানাইছি। আপনার সিনিয়র অথরিটি কাকে, মেয়র সাহেবকে না চিফ ইঞ্জিনিয়ার? চিফ ইঞ্জিনিয়ার। এখানে তো আসলে কোনো জিনিস ফালাইলে মনে করেন রাত্রেই গায়েব হয়ে যায়। কর্মকর্তা ছিলেন হানিফ সাহেব। পরে অভিযোগের সত্যতা পেয়ে জিডিটি মামলায় রূপান্তরিত হয়। একটি সরকারি প্রতিষ্ঠানের সর্বোচ্চ নিরাপত্তায় থাকা গাড়িগুলো গায়েব হওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে আজও। ওই সময়কার ঘটনায় অভিযুক্ত সিসিকের বর্তমান প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান। যে কোনো রাজনৈতিক দল হোক যে কোনো ক্ষমতার উৎসধর ব্যক্তি হোক, গণমাধ্যম কর্মী কিংবা অন্য যে কোনো প্রশাসনিক কর্মকর্তা, হানিফ সাহেবের বিরুদ্ধে কেউ ধোপে টেকেন না। কেউ না কেউ তার হয়ে দাঁড়িয়ে যান, তার ঢাল হয়ে। কি এমন ক্যারিজমা হানিফের? এবার অনুসন্ধানে জানবো সে বিষয়গুলো। মজার বিষয় হলো, এই ঘটনায় খোদ আসামির কাঠগড়ায় থাকা হানিফ নিজেই আবার নগর ভবনের ইন্টারনাল বা আভ্যন্তরীণ তদন্ত কমিটির সদস্য সচিব ছিলেন। এ কারণেই তদন্ত কমিটি গাড়ি গায়েবের মামলাটি প্রত্যাহারের সুপারিশ করা হয়। এ যেন সর্ষের ভেতর ভূত। এর ঠিক 5 বছর পর একে একে বেরিয়ে আসতে শুরু করে থলের বিড়াল। কনজারভেন্সি শাখার কর্মীদের কাছ থেকে মেলে ওই 3 গাড়ি চুরির ঘটনার চাঞ্চল্যকর সব তথ্য। পরবর্তীতে সিসিক থেকে দেখানো হয় নষ্ট গাড়িগুলোর যন্ত্রাংশ পাড়াইর চক ডাম্পিং ইয়ার্ড থেকে উদ্ধার হয়েছে। লাস্ট যে 3টা গাড়ি আপনারা বলতেছেন, গাড়ি তো না, গাড়ির অংশবিশেষ, এটা ওই যে মন্ত্রণালয়ের কমিটি সহ টেন্ডার হয়ে এটা হয়েছে, টেন্ডারে বিক্রি হয়েছে। কত বিক্রি হয়েছে 3টা গাড়ি? 9 বছরের মাথায় হানিফুর রহমানের মুখোমুখি টিম এক্সপোজড। তিনি স্বীকার করেন ওই ঘটনায় তিনি আসামি ছিলেন, তবে ছিলেন না আভ্যন্তরীণ তদন্ত কমিটিতে। সিসিকের প্রশাসনিক কর্মকর্তার দায়িত্বে আছেন হানিফ। তার হাত দিয়েই নগর ভবনের যত নিয়োগ সব। এ যাবৎ তার মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের মধ্যে অর্ধ শতাধিক তার নিজ উপজেলা কমলগঞ্জের বাসিন্দা বলে অভিযোগ রয়েছে। এলাকা হিসাবে যারা এরা বেশি হয়েছে, আউর যারা এক লাইনে বা আত্মীয় স্বজন মিলাইয়া এক যে হয়েছে ভাই, আমরা রয়েছে ভাই, আমরা 7-8 জনেরই হয়েছে। অভিযোগ আরো বলছে, নিজের অবস্থান সুদৃঢ় করতে কনজারভেন্সি শাখা সহ বিভিন্ন শাখায় 5 থেকে 7 জন নিকট আত্মীয় সহ হত্যা ও বিভিন্ন মামলার দাগী অপরাধীদের চাকুরি প্রদান। গ্রামের অনেককেই উনি হচ্ছে অনেক দাগী আসামি ছিলেন আপনাদের গ্রামের, এরাও হচ্ছে চাকরি পেয়েছে। 2, দৈনিক মজুরি ভিত্তিক কাজ করা আউটসোর্সিং এর সদস্যদের কাছ থেকে কমিশন বাবদ টাকা কেটে রাখা। জি, 100 টাকা করে কাটিয়ে রাখেন তারা, আপনারা কি এর জন্য কাটিয়ে রাখেন এটা আমরা জানি। 3, বিভিন্ন হাসপাতাল, মার্কেট, বিপণী বিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে ময়লা আবর্জনা অপসারণে সিটি কর্পোরেশনের নির্ধারিত ফির অতিরিক্ত বাড়তি টাকা আদায়। 4, আউটসোর্সিং কর্মী দিয়ে ফুটপাতে বসা হকারদের কাছ থেকে দৈনিক টাকা উত্তোলন। 5, সিটি কর্পোরেশনের বিভিন্ন পয়েন্টে অবৈধ কার পার্কিং বা বিভিন্ন গাড়ির স্ট্যান্ড বা সিএনজি সহ বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড তৈরি, স্ট্যান্ড থেকে টাকা আদায়। এটা তো একটা সিটি কর্পোরেশন, এর সামনে তোমরা সবসময় ডাবল লাইন করে ফেলো। তোমাদেরকে এর আগেও আমি বলে গেছি, প্রতিদিন তোমাদেরকে বলে যেতে হবে কেন? তোমরা তো বলো আর হবে না, কিন্তু প্রতিদিন হচ্ছে, আমরা কি করবো বলো?
রিস্কাগুলো থাকার কারণে স্যার ব্রেক মাইরা যে আমরা হকার উচ্ছেদ করে দিচ্ছি, হকার যাতে বসতে না পারে। এখন ওই খালি জায়গাটাতে সিএনজি বসিয়ে দিচ্ছে। অনুসন্ধানে জানা গেছে লোক নিয়োগ, দৈনিক মজুরিতে কাজ করা কনজারভেন্সি শাখার কর্মীদের বেতন কর্তন করে বিপুল অঙ্কের টাকা ইতোমধ্যেই হাতিয়ে নিয়েছেন হানিফ। টিম এক্সপোজ বিশ্বাস করে একজন মানুষের বিরুদ্ধে অভিযোগ হলেই তিনি অভিযুক্ত নন, করা যাবে না কারো বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল। আর এই বিশ্বাস থেকে আমরা চেষ্টা করি প্রতিটি অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের যে বক্তব্য আছে সেটি নেয়ার। জনাব হানিফের আত্মপক্ষ সমর্থনের সেই সুযোগের অংশটিও এখন আমরা দেখাবো আপনাদের, যার মাঝে দেখবেন আরো নতুন নতুন তথ্য তিনি নিজেই জানিয়ে দিচ্ছেন। অবশেষে টিম এক্সপোজকে সময় দেন হানিফুর রহমান। মিটিং স্পট, সিলেট সিটি কর্পোরেশন। আপনার বিরুদ্ধে নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতির অভিযোগ আছে। থাকতেই পারে, এটা যেহেতু সিলেটে আমার মানে বাড়ি, সিলেটের লোক আমি, কেউ না কেউ কোনো না কোনোভাবে তো আত্মীয় স্বজনের পর্যায়ে করতেই পারে। আর গ্রামের ডেইরি ফার্মটির উদ্যোক্তা তার স্ত্রী বলে দাবি করে তিনি বলেন, আমার স্ত্রী সিলেট থেকে মাঝে মধ্যে সেখানে গিয়ে ফার্মটি দেখাশোনা করে। প্রায় 1.5 একর জায়গা জুড়ে ফার্ম ও 12 একর জায়গাতে গরুর ঘাস চাষের কথাও স্বীকার করেন তিনি। স্ত্রীর নামে প্লট বরাদ্দ নিয়ে হানিফুর রহমান বলেন, চাকরিতে যোগদানের আগে তার মামা প্লটটি তার স্ত্রীকে দান করেন। একটি পক্ষ তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি তার। এটার মেইন মালিক সিটি কর্পোরেশন, এটা হচ্ছে পাবলিক মালিক। নগরের বাগবাড়িতে তার স্ত্রীর নামে নেওয়া প্লট উল্টো কসাইখানার জন্য ভাড়া দেওয়ার বিষয়টির বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি তিনি। যদিও ওই প্লটের 10,000 থেকে 20,000 টাকা ভাড়া বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে আবেদন চলছে, তবে তার মুখ থেকে জানা যায় তার বিবরণ। পৈতৃক সম্পত্তি আছে, তখন তো গ্রামে তো জায়গা এখনো এখানে 2 লক্ষ 3 লক্ষ টাকা মানে জায়গার বিঘা। তো উনি এই পৈতৃক সম্পত্তি শুরু করার পরে আপনার এই পরবর্তীতে শাহজালাল ইসলামী ব্যাংক থেকে 30 লক্ষ টাকা লোন নিল। আর সন্তানকে বিদেশে পড়ালেখা করার বিষয়টি। আমার ছেলে তো মানে ইয়ে করতেছে, গ্রাজুয়েশন করতেছে কানাডা থেকে, এবং আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে ব্লুবার স্কুলে। এ সময় তার মদতদাতাদের বিষয়ে প্রশ্ন করা হলে তার উত্তর ছিল অনেকটাই উল্টো, চ্যালেঞ্জিং। আপনার পক্ষে সাবেক মেয়র ঢাল হয়ে দাঁড়ায়, এর কারণটা কি? সেটা আমার জানা নাই, সেটা জেনে সেভ করে ওনাকে। আমি তো আসলে আজকে আপনার সাথে এই পর্যন্ত কথা বলার কথা ছিল না, যেহেতু এটা তদন্তাধীন একটা বিষয়। এরপরও যেহেতু আপনি খুব চমৎকারভাবে কথা বলতেছেন, আপনার সাথেও আমি মানে বারবেলি বললাম কথাগুলো। শুনেন, এই অভিযোগগুলা ব্যক্তি স্বার্থে মন গড়া করে কাল্পনিকভাবে রচনা করে কিছু লোক প্রচার করতেছে, যারা মানে আমার সহজ সরল পথের চলার স্বার্থে যারা বেনিফিটেড হতে পারে নাই, যাদের অবৈধ সুযোগ সুবিধা এখান থেকে আদায় করতে পারে নাই, তাদের মাধ্যমে এইগুলো প্রচার হচ্ছে, তাদের মাধ্যমে আপনারা জানতেছেন, তাদের মাধ্যমে আপনারা আসতেছেন। এটা আসলে মানে অত্যন্ত দুঃখজনক বিষয়। যেমন আমাদের দেশে যারাই সঠিক কাজ করবে তাদের বিরুদ্ধেই মানে হাজারো অভিযোগ থাকবে। সত্য মিথ্যা যাচাইয়ের দায়িত্ব বিচারিক আদালতের। গণমাধ্যম কর্মী হিসেবে আমরা সবসময় চেষ্টা চালাবো এক্সপোজডে সেই ধরনের চরিত্রগুলোকে তুলে ধরতে, যারা আপনার সমাজের বেগম বাদশা আর গোলাম বনে যাচ্ছেন, অবৈধ সম্পদের মালিক, কিংবা অবৈধ আয় দ্বারা প্রভাবিত করছে আপনার এবং সমাজের স্বাভাবিক গতিধারাকে। আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখতে ফেসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রামে ফলো করুন আমাদের। আপনার লাইক, শেয়ার, কমেন্টস আমাদের অনুপ্রাণিত করবে পরবর্তী যে আয়োজন আছে সেগুলোকে আরো সুন্দর এবং কঠোরভাবে সাজাতে। সে পর্যন্ত আরবিআইসির আজকের এক্সপোজের আয়োজনে আমি মাজুল ইসলাম বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই প্রত্যাশা জানিয়ে আগামীতে এ ধরনের আরো অনুসন্ধানী অনুষ্ঠানে আপনাদের পাশে থাকবো সেই ওয়াদা করে বিদায় নিচ্ছি আজ। Exposed.